আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ভেক্টর নিয়ে কথা বলবো। আমি আশা করব আগের ক্লাসে টপিকগুলো তোমরা গুছিয়ে নোট আকারে লিখে ফেলেছো। আচ্ছা, তো আজকে দেখো এখানে লেখা আছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? আমি যদি একটা 2 ডাইমেনশনাল অক্ষ চিন্তা করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের মূল বিন্দু। আমরা মূল বিন্দুকে 0,0 হিসাবে চিহ্নিত করতে পারি, তাই না? আচ্ছা, তো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়। ধরো আমার এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে, এই বিন্দুর অবস্থান আমি নির্ণয় করব আমি মূল বিন্দুর সাপেক্ষে, এবং ওই অবস্থান নির্ণয় করতে আমি কিসের সাহায্য নিব? ভেক্টরের সাহায্য নিব। সেটাই হবে আমার অবস্থান ভেক্টর। এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে যদি আমি ভেক্টরের সাহায্য নিই তখন, এবং অবস্থান নির্ণয় করতে পারি, তখন সেটা হবে অবস্থান ভেক্টর। আচ্ছা, যেমন আমি ধরো এই জায়গায় একটা গাছ আছে, ঠিক আছে, এই জায়গায় একটা লোক আছে, সে ওই গাছে যাবে, হ্যাঁ, বা ওই গাছের যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে যাবে। তখন তাকে যদি আমি বলি যে তুমি এদিক বরাবর 1 2 3 4 4 ঘর যাও, এদিক বরাবর 1 2 3 4 4 ঘর যাও, তাহলে এটা 4,4 আমরা আগের ভিডিওতে দেখেছি যে যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ থাকবে, দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়বে, তখন সেটাকে আমরা বলি 2 ডাইমেনশনাল, তাই না? আচ্ছা, তো এই লোকটা যখন এদিক বরাবর 4 অক্ষ গেল, এদিক বরাবর যাবে 4 অক্ষ, 4 ঘর যাবে এদিক বরাবর, এবং উপরের দিকে যাবে 4 ঘর, তখনই সে ওই গাছের যে বিন্দু আছে সেটাতে পৌঁছাতে পারবে। এদিক বরাবর এক্স অক্ষ বরাবর সে 4 ঘর যাবে, ওয়াই অক্ষ বরাবর সে যাবে 4 ঘর, তখন সে গাছের ওই বিন্দুতে পৌঁছাতে পারবে। এখন আমি এটা তো তোমার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করলাম ওই বিন্দুর অবস্থান। আমি যদি ওই জায়গায় ভেক্টরের সাহায্য নিই তখন কি হবে? ধরো আমি এই জায়গা থেকে এখানে টান দিলাম, যোগ করে দিলাম, তখন যদি আমি একটা ভেক্টরের সাহায্য নিই, ওই বিন্দুর তো আমি স্থানাঙ্ক জানি। ধরি ওই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, ওই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এবং আমি পি ইজিক্যাল টু লিখব 4,4। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্কেলার। এখন আমি যদি ভেক্টর আকারে সাজাই তাহলে কি হবে? সে ফার্স্টে 4 ঘর এদিকে যাবে, তারপর 4 ঘর উপরের দিকে যাবে, তাহলে আমার এখানে হবে 4 ঘর এক্স অক্ষ বরাবর যোগ 4 ঘর ওয়াই অক্ষ বরাবর। এবং এই আই ক্যাপ জে ক্যাপ দিয়ে আমি কি বোঝাই? একক ভেক্টর বোঝাই। আই ক্যাপ দিয়ে একক ভেক্টর হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ দিয়ে একক ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে এই যে নতুন একটা ভেক্টর তৈরি হইলো, ওই ভেক্টরের মাধ্যমে আমি এই ব্যক্তিকে ওই গাছের যে বিন্দু, ওই বিন্দুর অবস্থান সম্পর্কে আইডিয়া দিতে পারবো। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা লাইন এখানে লেখা আছে, অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় মূল বিন্দুতে থাকবে। অবস্থান ভেক্টর, এই যে আমি এখানে যে ভেক্টরের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করলাম, করার পর এটা অবস্থান ভেক্টর হয়ে গেল না, আমার যে পি ভেক্টরটা সেটা তো একটা অবস্থান ভেক্টর হয়ে গেল। ওই অবস্থান ভেক্টরের পাদবিন্দু দেখো, অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোন দিকে? তার মূল বিন্দুতে, এবং অবস্থান ভেক্টরের দিকটা হবে এই দিক বরাবর, এরো চিহ্নটা হবে এদিক বরাবর, এবং তার যে পাদবিন্দু সেটা হবে মূল বিন্দুতে 0,0 বিন্দুতে, সেটা এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু যদি আগাই এই টপিক নিয়ে, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু যেটা 0,0 বিন্দু। আমার ধরো এখানে একটা পি ভেক্টর আছে, এবং এই জায়গায় আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। হ্যাঁ, ফার্স্টে তো ভেক্টর দেওয়া থাকবে না, ফার্স্টে দেওয়া থাকবে পি বিন্দু এবং কিউ বিন্দু। আমরা যদি পি বিন্দু আর কিউ বিন্দু নেই এইভাবে, ধরো পি বিন্দু দেওয়া আছে -3,4,5, হ্যাঁ, আর কিউ বিন্দু দেওয়া আছে আমাদের 3, -2 আর 4। এই দুইটা বিন্দুর অবস্থান এখন আমি ভেক্টরের সাহায্যে নির্ণয় করব। আমরা কিভাবে, একটু আগে যে আমরা দেখলাম ভেক্টরের সাহায্যে যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে এখান থেকে আমি এইদিকে একটা টান দিব আমার অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে এই জায়গায় আরেকটা আমি টান দিলাম আমার যে বিন্দুটা আছে ওইটা বরাবর, ঠিক আছে? তখন আমি ওইটাকে ভেক্টরে পরিণত করতে পারবো, যে
আরেকটা জিনিস এখানে আমি একটু আগে যে ভেক্টরটা দেখাইছিলাম ওইটা ছিল 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক। আমরা এই জায়গায় দেখো 3টা মাত্রা ইউজ করছি অথবা 3টা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়বে এখানে, ঠিক আছে। আরেকটা আগের আমার ভেক্টরটা ধরো এইভাবে ছিল, হ্যাঁ, এখনের যে ভেক্টরটা এখনের ভেক্টরটা ধরো এইভাবে আছে। তার মানে কি আমার একটা তল, দুইটা তল, একটা স্থানাঙ্ক ব্যবস্থা, দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা এবং 3 নম্বর আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা প্রয়োজন পড়ছে, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি এবং যার একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, তো আমরা যদি এই জায়গায় এখন এটা চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে আমি এটাকে এখন ভেক্টরে পরিণত করে ফেলবো, তাহলে পি আর কিউ বিন্দু দেওয়া আছে, ওইগুলার নতুন দুইটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। ধরো আমি ওইটাকে R1 দিয়ে চিহ্নিত করলাম। R1 ভেক্টর যেটা, সেটা হবে -3i ক্যাপ প্লাস 4j প্লাস 5k ক্যাপ, ঠিক আছে। এবং এটার যে নতুন যে ভেক্টরটা পরিণত হবে সেটা হবে R2 দিয়ে আমি চিহ্নিত করলাম, সেটা হয়ে যাবে আমাদের 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমার এই যে এটা এখন R1 R2 হয়ে গেল, R1 ভেক্টর R2 ভেক্টর মেনলি এই জিনিসটা নির্দেশ করবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে তোমাকে PQ ভেক্টর নির্ণয় করো, PQ ভেক্টর নির্ণয় করো। PQটা জানি কি, এই যে এখান থেকে এখানে যদি আমি যোগ করে দিই তাহলে এই অংশটা হচ্ছে আমার PQ ভেক্টর। তো PQ ভেক্টর নির্ণয় করো এবং PQ ভেক্টরের মান নির্ণয় করো। এই দুইটা কোয়েশ্চেন যদি এখন আমি করি তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, আমার কাছে কিন্তু R1 আর R2 ভেক্টর আছে। আমি PQ ভেক্টর যদি বলি, PQ ভেক্টর হবে R2 মাইনাস R1, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, এই ভেক্টরটা মাইনাস এই ভেক্টরটা। তখন আমি কি পেয়ে যাব? এই PQ ভেক্টরের PQ যে নতুন ভেক্টর তৈরি হবে ওই ভেক্টরটা আমি পেয়ে যাব। তখন ওই ভেক্টরের যে মডুলাস মানটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমার ওই ভেক্টরের মানটা নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর যদি লিখি তখন আমার কাছে কি দাঁড়ায়? -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। হ্যাঁ, ওইটা থেকে আমি মাইনাস করব হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এইটা যখন আমি মাইনাস করব, এবং আরেকটা জিনিস এখানে আমি যে আই ক্যাপ দিয়ে কি বুঝাইছি, এক্স অক্ষ বুঝাইছি। তার মানে এক্স অক্ষ বরাবর এই যে দুইটা সংখ্যা আছে, স্কেলার মান আছে, এই মানগুলারে আমি যোগ বিয়োগ করব, ঠিক আছে। এই মানগুলোর মধ্যে আমি যোগ অথবা বিয়োগ করব। আমি যেহেতু এখানে বিয়োগ করতেছি তাহলে এই মানের সাথে এই মানটা বিয়োগ হবে। যখন আমি ওয়াই অক্ষে চলে যাব তখন জে ক্যাপের উপরে যা আছে এইখানে জে ক্যাপের মান যতটুকু ওই জায়গার জে ক্যাপের মানের সাথে আমি ওইটা মাইনাস করব। কে ক্যাপের মান এখানে যেটা, এখানের সাথে ওইটা আমি মাইনাস করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে আমি R2 মাইনাস R1 এর জায়গায় -2j 4k এটা হবে প্লাস 4 5k, ঠিক আছে। R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে আমি এখানে 3 থেকে যদি এই 3 মাইনাস করি, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 6i ক্যাপ 2, আর এখানে -4 মানে -6j ক্যাপ 4 মাইনাস k ক্যাপ, ঠিক আছে। তাহলে আমার নতুন যে PQ ভেক্টর দাঁড়াইলো ওই PQ ভেক্টরটা হয়েছে 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস k ক্যাপ। আচ্ছা, এই ভেক্টরটার এখন আমি যদি মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করব? মডুলাস মান রুট ওভার। আমরা আগের ভিডিওতে এই জিনিসটা সম্পর্কে আরও জেনেছি যে কীভাবে একটা ভেক্টরের যখন 3 ডাইমেনশনাল ভেক্টর থাকবে ওইটার মান আমরা কীভাবে নির্ণয় করব। এখানে 6 স্কোয়ার প্লাস -6 এর উপরে স্কোয়ার প্লাস -1 এর উপরে স্কোয়ার, 36 প্লাস 36 প্লাস 1 রুট ওভার 73।
এটা হবে আমার পিকিউ ভেক্টরের মান। নতুন যে ভেক্টর তৈরি হয়েছে পি আর কিউ বিন্দুর, পি আর কিউর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী যে দূরত্ব, ওইটা যে নতুন ভেক্টর তৈরি করছে পিকিউ ভেক্টর, ওই পিকিউ ভেক্টরের মান হচ্ছে √73। আমরা সদৃশ ভেক্টর সম্পর্কে একটু আইডিয়া নিই যে সদৃশ ভেক্টর হচ্ছে তোমার মান সমান না হলেও চলবে, কিন্তু একই দিকে ক্রিয়াশীল হতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটা ভেক্টর আঁকি, একটা পি ভেক্টর, হ্যাঁ, এবং আরেকটা ভেক্টর আঁকলাম কিউ ভেক্টর, তাহলে পি আর কিউকে আমি সদৃশ ভেক্টর বলতে পারবো, কারণ তাদের মান সেম না। আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটু বড়, এটা একটু ছোট, তাদের মান সেম না, কিন্তু তারা একই দিকে ক্রিয়াশীল। এবং আমরা বলতে পারি এই দুটা সেম জাতের বা একই ধরনের ভেক্টর, কিন্তু তাদের মান সেম না, একই দিকে ক্রিয়াশীল। আমরা এই ধরনের ভেক্টরকে সদৃশ ভেক্টর বলবো। তাহলে আমরা যদি সংজ্ঞা দেই যে যে ভেক্টরের মান সমান নয় কিন্তু একই দিকে ক্রিয়াশীল, অথবা আমরা লিখতে পারি যে দুটো ভেক্টর সমজাতের, সমজাতের কিন্তু মান সমান না, একই দিকে ক্রিয়াশীল, আমরা সে ধরনের ভেক্টরকে সদৃশ ভেক্টর বলবো। বিপ্রতীপ ভেক্টর নিয়ে যদি আমরা কথা বলি, দুইটা ভেক্টর যদি এমনভাবে ক্রিয়াশীল হয় যেন তারা পরস্পর সমান্তরাল কিন্তু একটা অপরটা বিপ্রতীপ। বিপ্রতীপ মানে কি, ধরো একটা ভেক্টর আছে পি, পি ভেক্টরের মান হচ্ছে 3i ক্যাপ, আই ক্যাপ মানে কি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল সে। আচ্ছা, আরেকটা ভেক্টর আছে ধরো কিউ, ওই ভেক্টরটা তোমার আই ক্যাপই, কিন্তু এই জায়গায় 1/3, মানে এটা 3 এর বিপ্রতীপ মান। তোমার পি ভেক্টরের মান 3, কিউ ভেক্টরের মান হচ্ছে 1/3, তার মানে পি ভেক্টরের বিপ্রতীপ মান হচ্ছে কিউ ভেক্টরের। ঠিক আছে, কিন্তু তারা পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল, সেটাও এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, সেও এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তার মানে তারা কি, তারা হচ্ছে পরস্পর সমান্তরাল, তার পরস্পর সমান্তরাল কিন্তু তাদের মান হচ্ছে পরস্পর বিপ্রতীপ। তাহলে যারা দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিন্তু তাদের মান পরস্পর বিপ্রতীপ, এদেরকে আমরা বিপ্রতীপ ভেক্টর বলবো। দুটি ভেক্টর যদি এরকম হয় যে তাদের মান সমান কিন্তু তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তখন আমরা সেটাকে বলবো বিপরীত ভেক্টর। যেমন ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর আছে সেম মানের, সেটা হচ্ছে এই দিক বরাবর ক্রিয়াশীল। তাহলে আমরা এই ভেক্টরের সাথে সামনে একটা -a বসাতে পারি, তাহলে এই ভেক্টরের বিপরীত ভেক্টর অথবা ঋণ ভেক্টর হবে ওইটা। বিপরীত ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ঋণ ভেক্টর। আমরা এই দিক বরাবর, শুধু দিকটা হবে বিপরীত দিকে কিন্তু মান সমান থাকবে, মান সমান থাকবে কিন্তু তাদের পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল থাকবে, সেটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। এরকম অনেক ভেক্টর আছে যাদের মান 0 হতে পারে। তো মান 0 হলে আমরা ওই ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব? ঠিক আছে, তো সেই ধারণা থেকে আমাদের নাল ভেক্টর আসছে, যার মান 0 এবং নির্দিষ্ট কোনো দিক নেই, যার মান 0 নির্দিষ্ট কোনো দিক নির্দিষ্ট নেই। যার মান 0 কিন্তু দিক নির্দিষ্ট না, তাকে আমরা নাল ভেক্টর বলবো। যেমন একটা ভেক্টর, হ্যাঁ, ওই ভেক্টরকে আমি এ ভেক্টর দিয়ে বিয়োগ করলাম, এ ভেক্টরকে এ ভেক্টর দিয়ে বিয়োগ করলাম, আলটিমেটলি আনসার কি আসবে? আমরা সবাই জানি আনসার আসবে 0। কিন্তু আমি একটু আগে যে ম্যাথ পড়েছিলাম তখন আমরা কি দেখলাম যে ভেক্টর রাশিকে দিয়ে যদি আমরা বিয়োগ করি অথবা যোগ করি, তখন যে ভেক্টর রাশি, তখন যে রেজাল্টটা আসবে সেটাও একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে যদি আমরা বিয়োগ করি অথবা যোগ করি, তখন যে রেজাল্ট আসবে সেটা হবে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে এ ভেক্টরকে আরেকটা ভেক্টর এ দিয়ে যদি আমরা বিয়োগ করি, তাহলে যে উত্তরটা আসবে সেটা হবে 0, আমরা সবাই জানি, কিন্তু সেটাও একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তার মানে আমাদের যে শূন্য ভেক্টর, এই ভেক্টরটাকেই আমরা বলবো নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর। আচ্ছা, এখন আমরা সমবেগের একটা কনসেপ্ট জানি। সমবেগ মানে কি, যে ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হবে না,
সমবেগ মানে যে ক্ষেত্রে যে সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমরা সেটাকে সমবেগ বলতে পারি। আচ্ছা, সমবেগের ক্ষেত্রে আমরা জানি ত্বরণ শূন্য। বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না, ত্বরণ কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সো বেগ যেহেতু পরিবর্তন হচ্ছে না, তার মানে ত্বরণ সে জায়গায় শূন্য। ত্বরণ যদি শূন্য হয়, আমরা জানি ত্বরণ একটা ভেক্টর রাশি। ত্বরণ শূন্য, ত্বরণ একটা ভেক্টর রাশি। যদি আমরা ত্বরণকে ভেক্টর রাশি জানি, তাহলে তার যে রেজাল্টটা আসবে সেটাও নিশ্চয়ই একটা ভেক্টর রাশি। এখন তার রেজাল্ট যখন শূন্য আসবে, এই শূন্যকেও তো আমরা একটা ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করতে হবে। সেই জায়গা থেকে আমাদের নাল ভেক্টরের অথবা শূন্য ভেক্টরের আবির্ভাব হয়েছে, এবং নাল ভেক্টর এবং শূন্য ভেক্টর এইসব ক্ষেত্রে আমাদের কাজে লাগবে।